নমস্কার, আমি রণজিৎ ভট্টাচার্য রঞ্জন। যাত্রায় গীতিকার সুরকার ও আবহ সঙ্গীত রচয়িতা হিসেবে অনন্য অবদান রাখার জন্য রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতরের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পুরস্কৃত করেছিলেন 2020 সালের বারাসতের কাছারি ময়দানে অনুষ্ঠিত যাত্রা উৎসবে। আমি ব্যতিক্রমী ভাবনায় ছবি আঁকি ও গান রচনা করে গাই এবং মাঝে গল্প, কবিতা ও বিভিন্ন বিষয়ের ওপর নিবন্ধ লিখি। 95-96 শ্রদ্ধেয় শিল্পী বিকাশ ভট্টাচার্য আজকাল পত্রিকার সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি সবার ছবি আঁকবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকবেন না, কারণ তার মতে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রুট। আমার কাছে এটা পক্ষপাতমূলক বক্তব্য মনে হওয়ায় আমি শৈল্পিক প্রতিবাদ করে একটা সিরিজ এঁকেছিলাম। বিষয় ছিল সিপিএম এর মৃত্যু ঘণ্টা বাজানো থেকে তৃণমূল কংগ্রেসের গড়ে তোলার ক্ষেত্রে নেত্রী হিসেবে তার ভূমিকা। পরে সেই ছবিগুলিকে নিয়ে একটা ডকুমেন্টারি করার জন্য কয়েকটা গানের সিডি করেছিলাম, কিন্তু ছবিগুলো ফেরত না পাওয়ার জন্য আর্থিক অনটনের জন্য আর কোনো কাজ করতে পারিনি কেষ্টপুরের সুখেন চক্রবর্তী। 23-24 বছর আগে সেই ছবিগুলি নিয়ে যাবার পর আজও পর্যন্ত ফেরত দেয়নি। ওই ছবিগুলি ফেরত পাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে চিঠি দিয়ে, মেল করে এবং সামাজিক মাধ্যম এবং দৈনিক সংবাদপত্রে লিখেও কারোর কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। কমিশনার অথবা বিধাননগর কমিশনারেটকে মেল করেও কোনো উত্তর পাইনি। এই কারণে অবশিষ্ট যে কটা ছবি আমার কাছে আছে সেগুলো দিয়েই ওই সিডির গানের কথাগুলো এখানে ধারাবাহিক পোস্ট করলাম। এ কথা জানালেন গীতিকার, সুরকার ও আবহ সঙ্গীত রচয়িতা রণজিৎ ভট্টাচার্য রঞ্জন। নমস্কার, আমি রণজিৎ ভট্টাচার্য রঞ্জন। আজকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি কয়েকটি কথা বলবো এবং লাইভ এসেছি, এবং এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রথম আলোর বার্তাকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। 2020 সালে বারাসতের কাছারি ময়দানে যাত্রায় গীতিকার, সুরকার এবং আবহ সঙ্গীত রচয়িতা হিসেবে মুখ্যমন্ত্রী আমাকে পুরস্কৃত করেছিলেন, এবং সেই সময় ওনার পর্যবেক্ষণ ক্ষমতা এত শক্তিশালী আমি বুঝলাম যে উনি আমার মুখ দেখেই বুঝে গেলেন যে আমার অনেক কথা ওনাকে বলার আছে। তারপর উনি আমাকে বললেন, দাদা আজ তো হবে না, এই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছি, আমি অন্য একদিন আপনাকে সময় দিয়ে আপনার সমস্ত কথা আমি শুনব। খুব আনন্দ পেলাম যে সাধারণের মাঝেও এক অসাধারণ ব্যক্তিত্ব আমি দেখলাম, যে আগেও কোনো দেখার সৌভাগ্য হয়নি। যাই হোক, খুব আনন্দ পেলাম। তারপর থেকে আমি বহুবার চেষ্টা করেছি, প্রায় ধরুন 4 বছর ধরেই চেষ্টা করেছি, চিঠি লিখে জানিয়েছি, তারপরে মেল করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। যাই হোক, সে ব্যাপারে পরে বলবো। সামনেই 21শে জুলাই শহীদ দিবসের সমাবেশ, তার প্রস্তুতি চলছে। আমি একজন সামান্য মানুষ, পরিবর্তনপন্থী, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি তার সংগ্রামী ভূমিকার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং আমি আমার আদর্শ নারীদের মধ্যে অন্যতম বলে ভাবি। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারাও সবাই বুঝতে পারবেন, জানা দরকার বিষয়টা। সেটা হচ্ছে যে সম্ভবত 95-96 সালে আজকাল পত্রিকায় বিখ্যাত চিত্রশিল্পী বিকাশ ভট্টাচার্য একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, এবং সেখানে মন্তব্য করেছিলেন যে তিনি সবার ছবি আঁকবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকবেন না। আমার কাছে তখন এটা একটা পক্ষপাতমূলক কথাবার্তা বলে মনে হয়েছিল, কারণ কোনো শিল্পী এই ধরনের কথাবার্তা আসতে পারে না, যারা সৃজনশীল মনের মানুষ আর কি। তো আমি তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কিছুই জানতাম না। তো আমি যদিও বিকাশ ভট্টাচার্যের নখের যোগ্যও নই, তবুও একটা শৈল্পিক প্রতিবাদ জানাবার জন্যে আমি পড়াশোনা শুরু করলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বই উপলব্ধি পেলাম, তারপর সেই সময় সমসাময়িক অনেক কাগজপত্র খুঁজে খুঁজে বের করলাম, করে পড়াশোনা শুরু করে আমি একটা সিরিজ আঁকলাম। সেই সিরিজের বিষয় ছিল সিপিএমের মৃত্যু ঘণ্টা বাজানো থেকে তৃণমূল কংগ্রেস গড়ে তোলার জন্যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, এটাই ছিল বিষয়। পরে সেটাকে আমি পারুল বোন আমার এই শিরোনামে ডকুমেন্টেশন করার জন্য অনেকগুলো গানও রেকর্ডিং করেছিলাম। সে গানটা আমি গিয়ে শোনাবো। এটা হচ্ছে যে এই যে 21শে জুলাইকে স্মরণ করে সেই গানটা আমার রচনা করা।
রূপকথার পারুল তার 7 ভাই চম্পাকে হারিয়েছিল, আর বাস্তবের পারুল মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই তার 13 ভাই চম্পাকে হারিয়েছে। এইটা বিষয় করে আমি গানটা করেছি। এবার আমি সেই গানটা শোনাই। 13টি ভাই 13টি সমাজিতে, 1300 স্মৃতি প্রদীপ জেলে দিতে, বিনিদ্ররা কাটায় আজ মাঠে, মানুষের মেয়ে মমতা বাংলা, পারুল বোন আমার, পারুল বোন আমার, আধার ছিঁড়ে বৃষ্টি আনে সে, বুকের আগুন ছিনিয়ে নেবে কে, আধার ছিঁড়ে দৃষ্টি আনে সে।